শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকায়। সঙ্গে আছি আমি মাইদুর রহমান রুবেল। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সাথে খবরের পেছনের খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক সাখাওয়াত হোসেন বাদশা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আরটিভির দর্শক, আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দেশের প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো দেখে নেব। হাতে প্রথমে আছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম করেছে নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা, স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম। জড়িত খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের খাবারে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না, ভবি হাজ্জাজ শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন। ধরাছোঁয়ার বাইরে পদস্থ কর্মকর্তারা, ডিবির সেই চাঞ্চল্যকর ডাকাতি বাণিজ্য। এই অনিয়ম সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত বলেছেন তদন্ত কর্মকর্তারা। 5 কোটি টাকা ডাকাতি হলেও মামলায় দেখানো হয় 5 লাখেরও কম। স্বপ্নের দেশে গিয়ে লাশ হলেন 2 বাংলাদেশি। ফ্লোরিডায় নিখোঁজের 10 দিন পর লিমনের লাশ উদ্ধার, সন্ধান মেলেনি বৃষ্টির রাশের। দৈনিক প্রথম আলো গুরুত্ব দিয়ে চেপেছে হামের উপসর্গে 11 শিশুর মৃত্যু। 4টি বড় কেন্দ্রে উৎপাদন কম, বেড়েছে লোডশেডিং। বিদ্যুৎ সরবরাহের কথা বলেছে। গ্যাস সংকটে ভরসা ছিল কয়লা বিদ্যুৎ, বকেয়া বিল, কয়লা স্বল্পতা ও কারিগরি কারণে সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন প্রায় 29,000 মেগাওয়াট। শান্তি আলোচনার চেষ্টার মধ্যে ইরানে আবারও হামলার হুমকি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন পর্যন্ত উত্তাপ ছড়াচ্ছে। দৈনিক আমার দেশ প্রধান শিরোনাম করেছে 20 বছরেও গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান হয়নি। জ্বালানি ঝুঁকিতে নিরাপত্তা, বেড়েছে বিদেশ নির্ভরতা। প্রতিদিন ঘাটতি 115 কোটি ঘনফুট। বাপেক্সকে শক্তিশালী করার পদক্ষেপ সরকারের। আইএমএফের ঋণ চুক্তি নিয়ে উভয় সংকটে সরকার। আওয়ামী আমলে কঠিন শর্তে চুক্তি, নতুন সরকারের কিছু কার্যক্রমকে ভুল বার্তা মনে করতে পারে আইএমএফ। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ঋণ চুক্তি বহাল রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। পালিয়ে যাওয়া ফেসিবাদের পথে হাঁটতে শুরু করেছে বিএনপি। সমাবেশে বিরোধী দলীয় নেতা কাঠ দিতে গিয়ে সরকারের তেল ফুরিয়ে গেছে বলেছেন নাহিদ ইসলাম। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমকে সংবাদ সম্মেলন করে বলেছে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে। দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে জ্বালানি সংকটে শিল্প কারখানায় উৎপাদন 24% কমেছে। বেশি ঝুঁকিতে ভারী শিল্প, উৎপাদনের 1/4 কমলেও খরচ বেড়েছে 30%। 4 দিনে 31 বার বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ ছিল না 34 ঘন্টা। কুমারখালী একটি ফিডারের চিত্র এটি। দিনে 6-7 বার যাওয়া আসা করে বিদ্যুৎ। রাজধানীতে 150 মেগাওয়াট লোডশেডিং, সারা দেশে লোডশেডিং 2500 মেগাওয়াট। শয্যা সংকটের অজুহাতে ঢাকামুখী হামের রোগী, একটি বিপদের খবর। 33 টাকায় আপেল, 28 টাকা কেজি দরে মরিচ আমদানি, অস্বাভাবিক দাম। অর্থ পাচারের সন্দেহে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক, 2 ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব। দৈনিক কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে জঙ্গি হামলার ঝুঁকিতে দেশ। টার্গেট সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থাপনা, সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জেল পলাতক সহ 1,500-এর বেশি উগ্রবাদী ধরাছোঁয়ার বাইরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশের। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছেন রাজনৈতিকভাবে জামায়াতকে নির্মূলে কাজ করতে হবে। ছাত্রদল শিবিরের দ্বন্দ্বের নেপথ্যে ক্যাম্পাসের আধিপত্য, লেজুর বৃত্তির রাজনীতির শিকার পরিবেশের জন্য হুমকি। সরকার ও বিরোধী দলকে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। টাকা না ছাপিয়ে সংকট সামাল দেওয়া হচ্ছে বলেছেন অর্থমন্ত্রী। 20,000 কোটি টাকা ছাপানোর তথ্য ভুল, মোট ঋণের 1/3 খেলাপি, যা কার্যত চুরি বলছে গভর্নর। বন্ধ শিল্প কারখানা নিয়ে শিগগিরই ভালো খবর দেওয়া হবে বলছে মন্ত্রী। দৈনিক বণিক বার্তা প্রধান শিরোনাম করেছে বিদ্যুতে ভর্তুকির টাকা ছাড়ে কঠোর শর্ত অর্থ বিভাগের। ভর্তুকির টাকা ছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগের বেশ কিছু শর্ত দিয়েছে। আমদানি বিদ্যুতের ক্ষেত্রে
ব্যবহার করা যাবে না ভর্তুকির অর্থ। সরকারের ক্রয় সংক্রান্ত কমিটি অনুমোদন দেয়নি এমন বিদ্যুৎ কেন্দ্র পাবে না এই অর্থ। সবশেষ হাতে আছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার লিড স্টোরি করেছে, নো মিসাইলস লেট আপ বিফোর মিড মেল, এক্সপার্টস সে ইট উইল টেক 2-3 উইক ফর জেপস টু স্টার্ট কিকিং ইন 11 মোর ডাই অফ সাসপেক্টেড কেসেস। এই ছিল আজকের জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম। আমরা যেটি দেখলাম যে বেশ কিছু বিষয় গুরুত্ব পেয়েছে আজকের জাতীয় দৈনিকগুলোতে। এর মধ্যে দৈনিক কালের কণ্ঠ যেই শিরোনামটি করেছে এটি উদ্বেগেরও এবং ঝুঁকির কথা বলা হচ্ছে। জঙ্গি হামলার ঝুঁকিতে দেশ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হতে পারে, পুলিশকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। গতকাল বিএনপি মহাসচিব এবং এলজেডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বলেছে, রাজনৈতিকভাবে জামায়াতকে নির্মূলে কাজ করতে হবে। নিশ্চয়ই দেখেছেন গতকালকের ঘটনাটি যে বিএনপি এবং জামায়াত দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র, একসাথে পথ চলেছে প্রায় 2 দশক। এর মধ্যে এই ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে যে মুখোমুখি অবস্থার বিরোধ এবং শেষ পর্যন্ত সেটি চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দেখুন, আপনার এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের বিদায় এবং এরপরে আপনার এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি জাতীয় সংসদ পেয়েছি এবং এই সংসদের বয়স আসলে বেশি দিন না, 2 মাস পূর্ণ করেছে। তো এইরকম একটি এই সরকারের বয়স যদি বলে, তো এইরকম একটি সময়ে আসলে এই এই রাজনৈতিক দলের ভিতরে এই যে বিভেদ বিভাজন বিএনপি এবং জামায়াতের মধ্যে, এটি আসলে দেশের মানুষের কাছে কাম্য নয়। আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। এখন মানে কথায় কথায় যদি আমরা সরকারি দলকে অসহযোগিতা করি, হুমকি ধমকির ভিতরে রাখি, ঘরে বাইরে আন্দোলনের কথা বলি এবং নানা ধরনের বিভ্রান্তমূলক প্রচারণা ছড়াই, তাহলে কিন্তু সরকারি দল যারা সরকারে রয়েছেন তারা কিন্তু কাজ করতে পারবেন না। আপনি একটি সরকারকে কাজ করতে দেওয়ার সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। আপনি বলেন যে আমরা 5 বছরের একটা সরকারে আমরা সাধারণত 3 মাস হানিমুন পিরিয়ড ধরি। এখন আপনি দেখেন যে সরকার শুরু থেকেই নানা ধরনের সমস্যা মোকাবেলা করছে। আপনার বিগত সরকারে রেখে যাওয়া অর্থনৈতিক দুরবস্থা, আওয়ামী লীগ, হ্যাঁ, তারপরে আপনি দেখেন আওয়ামী লীগের এই যে লুটপাট, এই যে নানা ধরনের ব্যাংকের থেকে টাকা সরিয়ে নেওয়া, বিদেশে অর্থ পাচার, এই ধরনের অর্থনৈতিক একটি দুরবস্থার মধ্যে এই সরকার দায়িত্ব নিয়েছে। ঠিক এইরকম একটি মুহূর্তে আপনি দেখেন সরকার দায়িত্ব নেওয়ার পরে আরেকটি বৈশ্বিক সমস্যা তৈরি হয়েছে। আমরা সবাই জানি যে এই যে আমেরিকা ইসরায়েল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ অস্থিরতা তো আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ফলে সরকারের ভিতরে শুধু এটি যে বাংলাদেশে তা না, সারা বিশ্বেই কিন্তু আপনার এই সমস্যা মানে সৃষ্টি হয়েছে। তো এইরকম একটি পরিস্থিতিতে আপনার তো সরকারকে সহযোগিতা করার কথা। তো সেই জায়গাটায় না যে যদি সরকারকে আমরা মানে ইয়ার ভিতরে রাখি, ডিস্টার্ব করি এবং সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনের হুমকি দেই, কর্মসূচি দেই, তাহলে কিন্তু সরকারের পক্ষে আসলে যে ধরনের পরিকল্পনা নিয়ে সরকার এগোতে চাচ্ছে, এই ধরনের একটি সংকট মোকাবেলা করার জন্য সরকারের যে ধরনের চিন্তা ভাবনা এবং পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন, সরকার কিন্তু সেগুলো করতে পারবে না। আপনি দেখবেন আপনি জামায়াতের পক্ষ থেকে যেগুলো বলা হচ্ছে, এবং এটা আমাদের কাছে কাম্য নয়। জামায়াত কিন্তু ইতিমধ্যে বলছে যে এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। কেন এই সরকার মানে তাদের কেন মনে হলো যে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে? এই সরকার একটি নির্বাচিত সরকার এবং 213 জন সংসদ সদস্য নিয়ে এই সরকার মানে ক্ষমতায় রয়েছে, দায়িত্ব রয়েছে, এবং এই সরকারের 2 মাসের ভিতরে অনেক ভালো ভালো পরিকল্পনা এই সরকার জনগণের সামনে এনেছে। তাদের ফ্যামিলি কার্ড, তাদের কৃষি কার্ড, এবং এছাড়াও আপনি দেখবেন যে
দেশের নানা প্রয়োজনে কিন্তু তারেক রহমান দেশের বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, এবং এই যে তাদের খাল খনন কর্মসূচি, তো আমি মনে করি আগামীকালও যশোরে সরকারকে যাচ্ছেন সুযোগ খাল দিতে। খনন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য। হ্যাঁ, হ্যাঁ, আপনি 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 একটা জিনিস দেখবেন যে এদেশের নদী নালাতে যদি আপনি নাব্যতা ধরে রাখতে চান, এই সামনে এই যে বর্ষা মৌসুম মে পহেলা থেকে শুরু হবে, এখন আপনি বর্ষায় আপনি দেখবেন যে ভারতের ফারাক্কা বাঁধ দিয়ে বিভিন্ন বাঁধ তারা উন্মুক্ত করে দেবে বর্ষা মৌসুমে, এবং বাংলাদেশের ভিতর দিয়ে পানি দিয়ে উত্তরাঞ্চলের একটি অংশ একদম ডুবে যাবে। এখন আপনি হ্যাঁ, ডুবে যাবে। তো এখন বর্ষার শেষে এই পানিগুলো ধরে রাখার জন্য তাদের নদ নদীর গভীরতার প্রয়োজন রয়েছে। তা আমরা মনে করি যে তারেক রহমানের যে কর্মসূচিটি, সেটি অত্যন্ত মানে একটি একটি বিপ্লব সাধন করবে যদি সত্যিকার অর্থে এটি সঠিকভাবে সম্পন্ন করা যায়। আমাদের নদ নদীগুলো, আমরা খাল খননের প্রসঙ্গে যখন আসলাম, আমরা এই বিষয়ে একটু কথা বলিনি। সেটি হচ্ছে যে প্রবাদেই আছে খাল কেটে কুমির আনার বিষয়টি। এখন তারেক রহমান তার পিতার পথ অনুসরণ করেই খাল কাটছে, যে একটি উদ্দেশ্য আছে যে পানিকে তারা নাব্যতা ঠিক রাখা বা পানিটাকে প্রবাহিত করে রাখা, ধরে রাখা বা কৃষকের জমিতে পৌঁছে দেওয়া। এর মধ্যে কিছু অভিযোগ কিন্তু উঠেছে। দেখা গেছে যে বরিশাল অঞ্চলের কিছু এলাকায় অভিযোগ উঠেছে যে খাল এমনভাবে কাটছে কাটার জন্য নামমাত্র, সেইখানে প্রশ্ন উঠেছে যে খাল নাকি ড্রেন কাটছে, এরকম একটি বিষয় আছে। আবার কোথাও কোথাও অভিযোগ উঠেছে যে খাল কাটাকে কেন্দ্র করে যে অবাধে গাছ কাটছে, অবাধে গাছ কাটার কারণে পরিবেশে একটি বিপর্যয়ের সংখ্যাও কিন্তু আছে। সেই পরিমাণ গাছ না লাগিয়ে যদি গাছ কাটে, সেটিও কিন্তু একটি ঝুঁকির কারণ আছে। নিশ্চয়ই আপনিও শুনেছেন এই খবরগুলি। এই বিষয়গুলি কি আসলে মাথায় নিয়ে কাজ করা উচিত কিনা? না, আপনি ঠিকই বলেছেন। সেটা হচ্ছে যে দেখুন, আমাদের তো পানি উন্নয়ন বোর্ড রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, এবং এটিকে তো খুব জোরালো মনিটরিং এর ভিতরে রাখতে হবে। আমরা বলছি না যে দুর্নীতি হবে না, দুর্নীতি হচ্ছে, এবং এবং যারা এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, যারা নামমাত্র খাল কেটে সরকারের অর্থ লুটপাট করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো এই জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে, যে কর্মসূচিটি নেওয়া হয়েছে, সেটি তো আর খারাপ হতে পারে না। আপনি দেখবেন যে আপনার একসময় আমাদের আমাদের দেশের ভারতের হাই কমিশনার ছিলেন বিনা সিকরি। তিনি কিন্তু খুব জোরালো গলায় বলতেন যে তোমাদেরকে পানি দিলে তো তোমরা ধরে রাখতে পারো না, এবং বাংলাদেশের ভিতর দিয়ে প্রচুর পরিমাণ পানি পার হয়ে যায় বঙ্গোপসাগরে পরে, কিন্তু আমরা পানি ধরে রাখতে পারি না, এটা বাংলাদেশের ব্যর্থতা। এই বিষয়টি তারা বারবার বলছে। এবং এর বিকল্প হিসাবে যখন আমরা পাংশায় গঙ্গা ব্যারেজ, বিকল্প যেটা পদ্মা ব্যারেজ আমরা নির্মাণ করতে গেলাম, এবং নির্মাণ করতে যাওয়ার পরে তখন কিন্তু ভারত আবার বললো যে না, এই ব্যারেজ নির্মাণ করা যাবে না, এখানে নির্মাণগত ত্রুটি রয়েছে, তৎকালীন শেখ হাসিনার সময়। এবং শেখ হাসিনা তখন দিল্লি সফরে ছিলেন, এবং দিল্লি সফর থেকে তিনি এসে বললেন যে না, এই ব্যারেজ নির্মাণ করা যাবে না, এই ব্যারেজ নির্মাণ করলে পরে এটি ভারত এবং বাংলাদেশের ক্ষতি হবে, তাতে উভয় দেশ যৌথ সমীক্ষার মাধ্যমে এই ব্যারেজটি নির্মাণ করে। ফলে আমরা মনে করি যে সেটি হচ্ছে যে আমাদেরকে পানি ধরে রাখতে হবে। ভারতের কাছে এখন এগিয়ে দেখেন আপনার এই বছরের 26 ডিসেম্বরে, 12 ডিসেম্বর আপনার গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। আপনার গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হলে আপনি কি করবেন? আপনাকে তো পদ্মা সহ এই 26টা নদ নদীতে আরো অনেক নাব্যতার সংকট দেখা দেবে, আরো অনেক বেশি আপনাকে মরুকরণ তৈরি হবে। তো সেই জায়গাগুলো থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে পানির রিজার্ভার তৈরি করতে হবে, আমাদেরকে কৃষিকাজে ব্যবহারের জন্য পানিকে ধরে রাখতে হবে, আমাদের মৎস্য চাষের জন্য পানিকে ধরে রাখতে হবে, আমাদের পরিবেশ বিপর্যয়ের জন্য পানিকে ধরে রাখতে হবে, আমাদের লবণাক্ততা দূর করার জন্য পানিকে ধরে রাখতে হবে। ফলে নানা দিক থেকে আমি মনে করি যে জিয়াউর রহমানের যে কর্মসূচিটি, অসমাপ্ত কর্মসূচিটি, যেটি তার সুযোগ্য পুত্র তারেক রহমান নিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাই। আর যদি এখানে কেউ দুর্নীতির আশ্রয় নেয়, অবশ্যই তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, কিন্তু পরিকল্পনা থামিয়ে রাখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। নিশ্চয়ই। কিন্তু হঠাৎ করে জঙ্গি হামলার ঝুঁকিতে দেশ, গোয়েন্দা সংস্থার এইরকম একটি উদ্বেগের কথা প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। এবং তারা বলছে টার্গেট করে সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলা হতে পারে। এটি হঠাৎ করে আবার যেহেতু তারা একটু ক্লু দিয়েছে, যদিও জেল পলাতক সহ ১৫০০-এর বেশি উগ্রবাদী ধরাছোঁয়ার বাইরে। বিপ্লবের পর নিশ্চয়ই মনে আছে জেল ভেঙে বা জেল থেকে অনেকে পালিয়েছে, অস্ত্র লুট হয়েছে। সেই সব কারণে কি এই শঙ্কার কথা বলছে কিনা?
না দেখুন, আমাদের গোয়েন্দা সংস্থা যেহেতু আশঙ্কা করেছে এবং তারা একটা সতর্ক বার্তা জারিও করেছে, একটা চিঠি দিয়েছে, এবং হামলার যে জায়গাগুলো করা হয়েছে সেটি কিন্তু একেবারেই মানে স্পর্শকাতর জায়গা, যেমন সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে স্থাপনা এবং তাদের সদস্যদের উপর ধর্মীয় উপাসনালয় এবং বিনোদন কেন্দ্র, শাহবাগের যে মোরাল সহ যে গুরুত্বপূর্ণ যে এলাকায় যে হামলার পরিকল্পনা, এগুলোকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এই ব্যাপারে আহ, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক সজাগ হতে হবে, অনেক বেশি তৎপর হতে হবে। আমরা অতীতেও দেখেছি যে জঙ্গি হামলা হয়েছে, এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের আহ, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় আপনি দেখবেন যে বিভিন্ন আদালতে হামলা, সিনেমা হলে হামলা, এই ধরনের একটি জঙ্গি চক্র হামলা শুরু করেছিল। ফলে কে বা কারা এইসব হামলার সাথে জড়িত এবং কারা এইসব পরিকল্পনা করছে, সরকারকে অবশ্যই দ্রুত এগুলো খুঁজে বের করতে হবে এবং একটা কঠোর পদক্ষেপ নিতে হবে, যেন এই দেশে আসলে জঙ্গিবাদের কোনো আশ্রয় হতে পারে না। এটি একটি শান্তিপ্রিয় দেশ, এখানে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে, এখানে জঙ্গির কোনো স্থান নেই। যারা এই ধর্মের সন্ত্রাসের সাথে জড়িত থাকবে, যারা নৈরাজ্যের সাথে জড়িত থাকবে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইবে, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেইভাবেই তাদের পরিকল্পনা সাজাতে হবে। বিএনপি মহাসচিব এলজেডি মন্ত্রী বলেছে যে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। এই যে তাদের বন্ধুত্ব বন্ধুত্ব বন্ধুরে শত্রু হয়ে যায়, কিন্তু রাজনৈতিকভাবে নির্মূলের কথাটি বললো, এই বিষয়ের পেছনে কি কোনো কারণ আছে দেখছেন কিনা? আমি আসলে কোনো কারণ দেখি না, এগুলো হলো রাজনৈতিক বক্তব্য। দেখেন, রাজনৈতিক রাজনীতির ময়দানে রাজনীতির বক্তব্য হবে, কিন্তু হ্যাঁ, আবার রাজনীতির অন্তরালে ধরেন আপনার সমঝোতা হবে, আলোচনা হবে, ন্যাশনাল যে ক্রাইসিস সেই বিষয়গুলোতে ঐক্যমত তৈরি হবে। ফলে রাজনীতির ময়দানে জামাত কি বলল বা বিএনপির মহাসচিব কি বলল সেটি বিষয় নয়। আমরা বিশ্বাস করি যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট যেটি, সেটি বিএনপি এবং জামাত কেউই নষ্ট হতে দেবে না, এবং এটি যদি নষ্ট হয় তাহলে কারোর জন্য সেটি সুখকর হবে বলে আমি বিশ্বাস করি না। না, বিএনপি এবং জামায়াত বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে দীর্ঘদিনের মিত্র। আমরা সম্প্রতি দেখেছি শাহবাগে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি বিরোধের ঘটনা, সেইখানে তারা মারামারি করেছে। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। এটি কি আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সহিংসতার ঘটনাগুলি ঘটছে, নাকি আসলে তার অন্য কোনো উদ্দেশ্য আছে এই সহিংসতার পেছনেও? না দেখুন, দীর্ঘদিনের মিত্র যেটি, আপনার এই জায়গাটাতে আমি একটু বলি, সেটি হচ্ছে যে বিএনপি এবং জামাত যেমন আপনি বললেন যে দীর্ঘদিনের মিত্র, একই সাথে কিন্তু সমস্যায় ভুক্ত হয়েছে, নানা কারণে বিএনপি কে খেসারত দিতে হয়েছে। আপনি যদি বলেন যে 96-এর যে আন্দোলন যেটি হয়েছিল এবং বিএনপি কে ক্ষমতায় থেকে টেনে হিসেবে নামানোর যে আন্দোলন, সেখানে কিন্তু আওয়ামী লীগের সাথে জামাত জাট ছড়া বেঁধেছিল, এবং জামায়াতকে ছাড়া কিন্তু আওয়ামী লীগ কিন্তু এইভাবে সফল হতে পারতো না। কাজেই একেবারেই যে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু তা কিন্তু নয়। আবার আপনি দেখবেন যে রাজনৈতিক বন্ধু বলা যায়, এটা আসলে রাজনৈতিক 5ই বন্ধু যেটা আগস্টের হয়। আগে জামাতের সাথে হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে জামায়াতের সাথে বিএনপির একটি একটি রাজনৈতিক ওটাকে কি সেটেলমেন্টে বলে যে যেটা হয় আর মানে কি, রাজনৈতিক রাজনৈতিক, জোট বা মিত্র, সেটা হ্যাঁ বলছি আমি। হ্যাঁ, জোট জোট সেটি রয়েছে, কিন্তু নানা কারণে বিএনপির সাথে জামাতের দূরত্ব রয়েছে। তা আমরা মনে করি যে এই দূরত্বর চেয়ে বড় কথা হলো যে এখন 24-এর যে স্পিড, মূল স্পিডটাকে ধরে রাখা, এবং সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাত আমরা আশা করব যে পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি বন্ধ করে তারা সংসদকে একটি কার্যকর করুক। সুন্দর প্রাণবন্ত সংসদ কার্যকর করুক, এটি আমাদের প্রত্যাশা। না, নিশ্চয়ই জামায়াতের নেতৃত্বাধীন যে জামায়াত, এনসিপি সহ যারা বিরোধী দলে আছেন, তারা যেই দাবিগুলো নিয়ে মূলত সরব, সেটি হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়, হা ভোটে যেহেতু জয়যুক্ত হয়েছে, হা ভোটের সেই যেসব শর্তগুলো রয়েছে,
সেটি বাস্তবায়নের দাবিতেই তারা সংসদ উত্তপ্ত করেছে এবং সংসদের সেই উত্তাপ কিন্তু রাজপথে ছড়িয়েছে। আমরা দেখেছি গতকালও সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল সমাবেশ করেছে, তার আগের দিন সম্ভবত খেলাফত বা হেফাজতের খেলাফতের নেতৃত্বে আরও একটি সমাবেশ হয়েছে এবং এর আগে বাইতুল মোকাররমে তারা সমাবেশ করেছে। সরকারের মেয়াদ 2 মাস মাত্র ছাড়ালো, এর মধ্যে তারা সংসদ তো উত্তপ্ত করেছে খুব স্বাভাবিকভাবে, সেটি বিরোধী দল করতেই পারে, তাদের অধিকার সেটি, এবং রাজপথেও তারা এসেছেন, সেটিও তারা করতেই পারেন। সরকারকে চাপে রাখার, এটি কি সরকারকে চাপে রাখার কৌশল নাকি তাদের দাবি আদায়ে তারা অনড় থাকবে এরকম? না দেখুন, প্রথমত হচ্ছে জামাত যে দাবিটি করছে, আপনি যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যটি আমরা মানে খুব ভালোভাবে লক্ষ্য করি, উনি কিন্তু কোথাও বলেননি যে না আমরা এই যে গণভোটের রায় কার্যকর করব না কিংবা জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব না। উনি কিন্তু বগুড়াতে একটি উনি যে বগুড়া তারেক রহমান একদম স্পষ্ট করে বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবে, কিন্তু জামায়াত সহ্য করে মানে দেরি সহ্য করছে না যে তাড়াতাড়ি। তার মানেটা কি? আপনি তাহলে পরে তার কথা কি আপনি বিশ্বাস করতেছেন না? আপনি যে প্রধানমন্ত্রীর কথায় আস্থা রাখতে পারতেছেন না? ভাই আপনাকে তো আস্থা রাখতে হবে। দেশের জনগণ বিএনপিকে রায় দিয়েছে, বিএনপি সরকারে আছে এবং বিএনপি সরকার প্রধান সংসদ নেতা তারেক রহমান নিজে বলছেন যে আমরা এটা কার্যকর করব, এবং আমরা যেহেতু জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সেখানে আমরা স্বাক্ষর করেছি, ফলে এটি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তো এর পরে যদি আপনি তাকে বিশ্বাস না করেন, সংসদের ভিতরে আন্দোলন করেন, সংসদের বাইরে আন্দোলন করেন, কর্মসূচি দেন, তাহলে তো এটি আসলে সরকারকে সুষ্ঠুভাবে কাজ করতে না দেওয়ার একটি কৌশল। আরেকটি দেখবেন আপনার এমপি নাহিদ যেটি বলেছেন সেটি হচ্ছে যে বিএনপি 2 মাসে কোনো অজনপ্রিয় হয়ে গেছে, তিনি নাকি কোনো সরকারকে দেখেন নাই এত দ্রুত অজনপ্রিয় হয়ে যাওয়ার। আচ্ছা আপনি বলুন তো যে কোন সরকারকে আসলে এই ধরনের সংকট নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছে, কিংবা কোন সরকার দায়িত্ব আসার পরে কি এই ধরনের বৈশ্বিক সমস্যা দেখা দিয়েছে? ফলে আমি মনে করি যে তারেক রহমান অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে এই 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 দেশ পরিচালনার দায়িত্ব সরকার খুব হুঁশিয়ারি দেখেছে না। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের গতকালের বক্তব্য আমি শুনেছি, তিনি তার বক্তব্য শুনে যেটা মনে হয় যে তিনি হয়তো এর আগে বাংলাদেশে ছিলেন না। তারা এটি মনে নাই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যেই দিন যুদ্ধ লাগলো তার পরদিনই কারওয়ান বাজারে একদম মাছ, মাংস, দুধ, ডিম থেকে শুরু করে সবকিছুর দাম বেড়ে গিয়েছিল। কিন্তু এই বছর এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রায় 2 মাস পর জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। সেটি হয়তো তিনি ভুলে গেছেন, অথবা তিনি তখন বাংলাদেশে ছিলেন না, যে কারণে তিনি হয়তো এই কথাটি বলেছেন। কিন্তু সরকার কিন্তু মুনশিয়ানা দেখিয়েছে সর্বোচ্চটি, এবং আমরা যারা বাংলাদেশে থাকি, বাংলাদেশের যারা সাংবাদিকতা করি, আমরা তো সবকিছুরই সাক্ষী, সেটি হয়তো তিনি ভুলে গেছেন, এরকম হতে পারে। না আপনি ঠিকই বলেছেন, এটি সেটা হচ্ছে যে আমরা মনে করি যে যেহেতু বিরোধী দলীয় চিফ হুইপ বয়সে নবীন, আমরা মনে করবো যে তিনি আরো তার বিচক্ষণতাকে কাজে লাগিয়ে বক্তব্য রাখবেন। তার সামনে যথেষ্ট সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাকে তিনি কাজে লাগবেন, এটাই আমাদের প্রত্যাশা। নিশ্চয়ই আমার মনে হয় তিনি বিরোধী দলের চিফ হুইপ বিরোধিতা করার জন্য হয়তো বলেছেন, কিন্তু বাস্তবের সাথে সেটি হয়তো দূরত্ব অনেকটাই। আপনার নিশ্চয়ই মনে আছে সরকার বাস ভাড়া বাড়িয়েছে 11 পয়সা কিলোমিটার প্রতি, এবং সেটি বাড়ানোর পরও আমরা আমাদের রিপোর্টারদের মাঠে যাদের কাজ করিয়েছি, তারা যেদিন বাস ভাড়া বাড়িয়েছে সেদিনও বাড়ায়নি বাস মালিকরা, এবং পরদিনও তারা বাড়ায়নি আমরা দেখেছি। এখন শেষ পর্যন্ত হয়তো বাড়িয়েছে, আমি জানি না ঠিক এখন পর্যন্ত, তবে এই নিয়ে মিটিং চলছিল। হ্যাঁ, আমরা যেটি দেখছিলাম যে অতীতের সরকার কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে সব কিছু বাড়ানোর শুরু করে দিত, একটা প্রবণতা ছিল। এটি আসলে বাঙালির মধ্যে যে প্রবণতা, যে সুযোগ নেওয়া বা সুযোগের সদ্ব্যবহার করা, সেটি দীর্ঘদিনের প্রবণতা, সেটি থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তারপরে সরকার নিশ্চয়ই সেই ব্যবস্থা করবে। আমরাও চাই দেশের মানুষ স্বস্তিতে থাকুক। আমরা জ্বালানি তেল নিয়ে যেই সংকটগুলো দেখেছি যুদ্ধের পরিস্থিতির কারণে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে সারা বিশ্বেই কিন্তু জ্বালানি তেলের সংকট হয়েছে, সারা বিশ্বেই তেলের দাম বাড়িয়েছে, বাংলাদেশ সেটি বেড়েছে অনেক পর, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে প্রত্যেক দিন তারা 160 থেকে 67 কোটি টাকা 167 কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দিয়েছেন। নিশ্চয়ই ভর্তুকি তার কতই বা দিবেন সেটি একটি বিষয়। কিন্তু আমরা যেটি দেখেছি যে জ্বালানি তেলের প্রথমে তো রেশনিং করে কম টাকায় কম জ্বালানি দিত, কিন্তু যখন পুরো ট্যাঙ্কে ফুল করে জ্বালানি দেওয়া শুরু করলো,
তারপর সংকট কিন্তু কমেনি। এর পেছনেও কি কোনো কারণ আছে কিনা? যদিও কেউ কেউ বলছে যে এই পাম্প মালিকগুলি আগের সরকারের আমলের, আওয়ামী সরকারের আমলের পাম্প মালিকদের লাইসেন্স দিয়ে তারা আসলে একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছে। জ্বালানি মন্ত্রীর সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, তিনিও তো একই কথা বলেছেন যে এটি একটি কৃত্রিম সংকট। তবে গত কয়েকদিন ধরে দেখছি, গত দুদিন ধরে এই সংকটটি আবার চোখে পড়ছে না। এর পেছনেও কি কোনো কারণ আছে কিনা? আপনি লাইনটি আপনি কমেছে। যেমনটি বললেন, আপনি যেমনটি বললেন যে আপনার শেষের যে বক্তব্যটি সেটি আসলে মানে এখন হচ্ছে বাস্তবতা, যে গত দুদিন ধরে আমরা দেখছি যে আসলে পেট্রোল পাম্পগুলোতে সেই ধরনের তেলের জন্য আর সেই বিশাল লম্বা লাইন নেই, সেই ধরনের সংকট নেই। তার মানে সরকার কিন্তু এটিকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসছে। আর আর যেমনটি বলো, দেখেন আওয়ামী লীগ তো 17 বছর ক্ষমতায় ছিল, তো তাদের অধীনে তো পেট্রোল পাম্প গুলোর অধিকাংশ মালিকানা তো তাদের অধীনেই থাকবে। তো একটি কৃত্রিম সংকটের যেটি এটি যে মানে আমরা উড়িয়ে দিব তা তো নয়, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টেও ছিল। এবং শুধু তাই নয়, আপনি দেখবেন যে ড্রাম ভরে আপনার তেল বোঝাই করে পুকুরে লুকিয়ে রাখা, বাড়ির মজুদ পিছনে করার লুকিয়ে রাখা, প্রবণতা তো কাজে মাটির লাগিয়েছি সে সুযোগ। মজুদ করার প্রবণতা। ফলে এগুলো একটা দেশের ভিতরে একটা অস্থিতিশীলতা তৈরির জন্য একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হয়েছে। কিন্তু সেগুলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব সুন্দরভাবে আপনার এগুলো নিয়ন্ত্রণ করেছে। সরকারের পক্ষ থেকে অত্যন্ত স্ট্রং মনিটরিং এর মাধ্যমে এগুলো মোকাবেলা করা হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে একেবারে একটি ক্রাইসিস মুহূর্তে 2 মাস এই যুদ্ধ প্রায় 2 মাস পরে এসে সরকার কিন্তু তেলের দাম বাড়িয়েছে। এবং তেলের দাম বৃদ্ধি করলেও আপনি দেখবেন যে অতীতে আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে আপনার গ্যাস বা তেলের দাম বাড়লেই আপনার লাঠি সোটা নিয়ে শ্রমিকরা পরিবহন আটকাতো, মারামারি করতো, গ্লাস ভাঙতো, এবং এবং আপনার কি বলে যাত্রী এবং পরিবহন শ্রমিকদের ভিতরে ধস্তাধস্তি, এই যে রক্তাক্ত অবস্থা। আমরা কিন্তু এই ভাড়া বৃদ্ধির ফলে এখন পর্যন্ত সেই রকম কোনো চিত্র দেখিনি। ফলে আমরা মনে করি সরকার নিশ্চয়ই এটি একটি স্ট্রং মনিটরিং করছেন, এবং এই ব্যাপারে সরকার সজাগ রয়েছেন, কোনোভাবেই যেন যাত্রীরা প্রতারিত না হতে পারে। আমরা এই জ্বালানির পরে আমরা বিদ্যুৎ নিয়ে যদি আলোচনা করি, সেটি হচ্ছে গত 4 দিনে 31 বার বিদ্যুৎ বিভ্রাট ছিল না 34 ঘন্টা বিদ্যুৎ। এটা হচ্ছে কুমারখালীর, কুষ্টিয়ার কুমারখালীর একটি ফিডারের চিত্র। এটা দিনে 6-7 বার করে বিদ্যুৎ আসা যাওয়া করে। আমি বেশ কয়েক জেলায় কথা বলে জেনেছি, যেটি দেখেছি যে বিদ্যুৎ আসলে মূলত ঢাকার বাইরেই প্রচুর লোডশেডিং হয়, এবং সেইখানে সকালে গেলে বিকালে আসে, বা আবহাওয়া আকাশ মেঘলা হলে বিদ্যুৎ চলে যায়। নিশ্চয়ই আপনিও এই সব ঘটনা জানেন। এবং রাজধানীতে 150 মেগাওয়াট লোডশেডিং গতকাল দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকায় লোডশেডিং তারা একটা পরীক্ষামূলক দিতে চায়। ঢাকায় লোডশেডিং তুলনামূলক কম, এবং সারা দেশে লোডশেডিং হয়েছে 2500 মেগাওয়াট। এই যে আমরা আগের সরকার দেখেছি বিদ্যুতের তারা বিশাল বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছে, তারপরে তারা আরও যে বিকল্প পথে তৈরি করেছিল, বিদ্যুৎ আমদানির কথা দেখেছি, এবং উৎসবও করেছিল। তাহলে সেই বিদ্যুৎ আসলে গেল কোথায়? না দেখুন, আগের সরকারের তো একদম আপনার কুইক রেন্টাল পর্যন্ত বলা হয়েছে ধরি আমরা। যে হ্যাঁ, যে বলা হয়েছে যে এই যে আপনি কুইক রেন্টালের কথা যেটি বললেন, আপনার কুইক রেন্টালে কি করা হয়েছিল, কুইক রেন্টাল গুলোকে পারমিশন দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে একটি ওটা কি ইনডেমনিটি জারি করে যে এই কুইক রেন্টাল যারা নিয়েছে এবং যারা পারমিশন দিয়েছে তাদের ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। আরেকটি জিনিস যেটি সেটি হচ্ছে যে এই কুইক রেন্টাল গুলো বন্ধ থাকলেও, যদি বন্ধ থাকে তারপরও এদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারকে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমরা আসলে 2900 মেগাওয়াট মানে একটা ইয়ে করার জন্য আপনার কি বলে যে আপনার উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ মানে গড়ে তুলেছিলাম। তো এখন সেটি হচ্ছে যে দেখেন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো তো আসলে আমাদের এখানে ফার্নেস অয়েল দিয়ে চলে, আপনি জানেন, এবং এখানে আমদানিকৃত কয়লা দিয়ে চলে। এখন এই যে বৈশ্বিক যে অবস্থা, এই কারণে কয়লা আমদানি বন্ধ রয়েছে। একইভাবে ফার্নেস অয়েলের মূল্য বৃদ্ধি ছিল আওয়ামী লীগের আমলের সময়ে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ফার্নেস অয়েল কেন্দ্রিক বহু আপনার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়েছিল। এখন এই রকম একটি পরিস্থিতিতে এখন দেখেন গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে আমরা জানি সব সময় এটি জ্বালানি মন্ত্রণালয় থেকে করা হয়ে থাকে যে আপনার মধ্য এপ্রিল থেকে আপনার
মে পর্যন্ত, মে প্রথম সপ্তাহ পর্যন্ত, যেটি বোরো মৌসুম, সেটি সেচের জন্য কি করা হয়, আপনার যা বিদ্যুৎ চালিত যে সেচ প্রকল্পগুলো রয়েছে, সেই কারণে একটা লোডশেডিং করা হয়। এই লোডশেডিংটা আপনার শহর এলাকা, শহর এলাকায় তুলনামূলকভাবে লোডশেডিংটা কমই হয় এবং গ্রামেও করা হয়। গ্রামে খুব বেশি হয় সেটি। এর আগে গতকাল, হ্যাঁ, গতকাল আমরা শুনেছি যে 110 মেগাওয়াট লোডশেডিং করা হবে। আমরা গতকাল আমরা শুনেছি। তো ঢাকাতে কিছু লোডশেডিং তো হবে, এবং এটা আপনাকে মেনে নিতে হবে। আমাদেরকে এটি যদি আমরা খাপ খাওয়াতে না পারি, মেনে নিতে না পারি, তাহলে তো আমাদের কৃষি ব্যবস্থা মার খেয়ে যাবে, আমাদের বড় মৌসুমে সেচ প্রকল্প মার খেয়ে যাবে, এবং আমাদের কৃষি নির্ভর এই দেশে আমাদের কৃষক যদি উৎপাদনে যেতে না পারে, তাহলে তো আমাদের বড় ধরনের সমস্যা দেখা দেবে। আর বিদ্যুৎ গ্রামে যাচ্ছে আসছে, কিন্তু আপনাদের তো সংকট রয়েছে। এই সংকটটা আমাদেরকে মানিয়ে নিতে হবে নানা কারণে। আমাদেরকে ফার্নেস অয়েলটাকে যেমন অত্যাধিক মূল্য, বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে রয়েছে। আমদানিকৃত কয়লার অভাবে বেশ কিছু প্ল্যান্ট বন্ধ হয়ে রয়েছে। তো এই জায়গাগুলোতে আমাদেরকে মানে একটু সহানুভূতির দৃষ্টিতে দেখতে হবে, সরকারকে সময় দিতে হবে। আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে জ্বালানি মন্ত্রণালয় এই বিষয়গুলোকে আয়ত্তে নিয়ে আসবেন, এবং জনগণের নাগরিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে মানে বড় ধরনের পদক্ষেপ নিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। না, আমরা যেটি দেখছি যে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কিন্তু এখন অনেক বেশি, 29,000 মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা। যদিও দিনে অধিকাংশ সময় উৎপাদন হচ্ছে 12,000 মেগাওয়াটের বেশি নয়, এবং চাহিদাও খুব বেশি নয়, চাহিদা 14 থেকে 15,000 মেগাওয়াট, মানে খুব বেশি আর উৎপাদন না, আর দুই আড়াই হাজার মেগাওয়াট উৎপাদন করলেই হয়ে যায়। সেটি আসলে কেন করছে না সরকার? ঘাটতি থেকে যাচ্ছে 2,000 মেগাওয়াট, কিন্তু ঘাটতিটা রয়েছে আপনার 2,500 মেগাওয়াট। হ্যাঁ, রয়েছে 2,500 মেগাওয়াট। এটি হচ্ছে, দেখেন, আপনার পিডিবির যে আপনার যে স্টেটমেন্টটা দেয়, তারা যে তথ্যটি পাঠায়, সেখানে কিন্তু কিছু শুভঙ্করের ফাঁকি থাকে। সেটি হচ্ছে যে তারা যদি বলে যে 2,500 মেগাওয়াট ঘাটতি, তাহলে আপনাকে ধরতে হবে যে এই ঘাটতির পরিমাণ 3,500 থেকে 4,000 মেগাওয়াট। ফলে এই যে একটা ঘাটতি, এই ঘাটতিটা মোকাবেলার জন্য আপনাকে পল্লী বিদ্যুৎকে আপনাকে নানাভাবে ছাড়া করতে হবে। পল্লী বিদ্যুৎ আপনার দেশের বিদ্যুতের মোট চাহিদার বড় একটি অংশ কিন্তু পল্লী বিদ্যুতের মাধ্যমে আপনার বিভিন্ন জেলায় যায়। কিন্তু পল্লী বিদ্যুতের সেবায় তো মানুষ সন্তুষ্ট নয়। ডিমান্ড রয়েছে, হ্যাঁ, পল্লী বিদ্যুতের সেবায় কিন্তু মানুষ সন্তুষ্ট না, বিরক্ত হবে কিভাবে? আপনার ধরেন বিরক্ত, সেটা ঠিক আছে, এবং বিরক্ত হওয়ার নানা কারণ থাকতে পারে। আপনি দেখুন, পল্লী বিদ্যুতের ডিমান্ড হচ্ছে আপনার 8,000 মেগাওয়াট, আমাদেরকে 8,000 মেগাওয়াট দেন। এখন পল্লী বিদ্যুৎকে আপনি দিলেন হচ্ছে 5,000 মেগাওয়াট, তাহলে পল্লী বিদ্যুতের ঘাটতি হলো 3,000 মেগাওয়াট। এখন এই 3,000 মেগাওয়াট তো পল্লী বিদ্যুৎ বানাতে পারবে না। এই 3,000 মেগাওয়াট কোথাও না কোথাও থেকে আপনাকে লোডশেডিং করতে হবে। এই লোডশেডিং এর মাধ্যমে আপনাকে সচল রাখতে হবে। ফলে যার কারণে আপনার পল্লী বিদ্যুতের উপরে ঘাটতি, এটা মানে মানে মানুষের একটা ঢাকায় দেখেন, আপনারা আবার দেখেন ঢাকাতে 150 মেগাওয়াট আপনার লোডশেডিং, এখন পর্যন্ত লোডশেডিং হয়নি। কারণ ঢাকাতে যদি আপনি 1 ঘন্টা লোডশেডিং এর দিকে যান, তাহলে পরে ঢাকায় যে ক্ষোভের মাত্রাটা হবে, গ্রামে কিন্তু আপনার 7 থেকে 8 বার বিদ্যুৎ চলে যাচ্ছে। তো গ্রামের এই ক্ষোভটা তো আমরা আসলে জানতে পারতেছি, এবং গ্রামের এই ক্ষোভটা দেখানো হচ্ছে পল্লী বিদ্যুতের উপরে। ফলে আমরা মনে করি যে এই বিদ্যুতের যে ঘাটতি রয়েছে, এই ঘাটতি মোকাবেলায় সরকার পদক্ষেপ নেবে, এবং এই জন্য আমাদেরকে আরো নতুন নতুন গ্যাস ক্ষেত্র খুঁজে বের করতে হবে। আমাদের মাটির নিচে যে কয়লা রয়েছে, সেই কয়লা আমাদেরকে উত্তোলন করতে হবে, এবং আমাদেরকে বিদেশ নির্ভরতা কমাতে হবে। এবং আমাদের যে বড় পুকুরিয়ায় যে কয়লা খনি রয়েছে, আপনি জানেন, সেখান থেকে আমাদের কয়লা উত্তোলন করতে হবে। নিশ্চয়ই। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা। স্কুল ফিডিং প্রকল্পের অনিয়ম। স্কুল ফিডিং প্রকল্প শুরু করেছে সরকার, এর মধ্যেই দেখেন মানে বাংলাদেশের যে অনিয়মের যে কালচার, সেই কালচার থেকে আসলে কেউ বের হয়ে আসতে চায় না, এটি হচ্ছে বড় বিষয়। এবং এই কারণেই আসলে সরকার যে খুব ভালো কিছু করতে চাইলেই যে সহজে করতে পারবে, সেটা কিন্তু সেরকম নয়। যারা স্কুল ফিডিং প্রকল্পের সাথে জড়িত, তারাই আবার এই এমন নিম্নমানের খাবার দিচ্ছে যেখানে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। যদিও মন্ত্রী বলছে যে যারা এই অনিয়ম করছে তাদের ছাড় দেওয়া হবে না, কিন্তু এই কাজটি ওই যে করছে, সেটি আসলে
লাগাম টানবে কিভাবে সরকার? দেখুন, আমাদের এখানে শিশু খাদ্য নিয়ে এবং এবং শিশু খাদ্যে ভেজাল মেশানো এবং শিশুদের যে যে ওষুধপত্র এগুলোর দাম বৃদ্ধি করে রাতারাতি বড়লোক হওয়ার একটি প্রবণতা আমাদের এই দেশে রয়েছে। এবং আপনি দেখবেন যে খাদ্যে অনেক ভেজাল। আমি আজকে একটি মিডিয়াতে দেখতেছিলাম যে তরমুজেও নাকি এখন আপনার মানে ওই ভিতরে সিরিঞ্জ দিয়ে রং পুশ করা হয়, ইনজেকশন দিয়ে। তো আপনি বলেন যে আপনি এই ধরনের খাদ্যে ভেজাল যেটি করা হয়, তো এর বিরুদ্ধে তো আপনাকে অভিযান চালাতে হবে, এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনি দেখেন গভর্নমেন্টের খুব চমৎকার একটি পরিকল্পনা, স্কুল ফিডিং প্রকল্প। এই স্কুল ফিডিং প্রকল্পটি কেন, এটি হচ্ছে যে ড্রপ আউট চিলড্রেনদের ধরে পড়ানো রোধ করা, এদেরকে স্কুলমুখী করা, এইরকম একটি সুন্দর পরিকল্পনা। সেই পরিকল্পনা তাদেরকে দুপুরের খাবারের জন্য ব্যবস্থা করা, এবং সেই খাবার খেয়ে যদি শিশুরা অসুস্থ হয়ে যায় তাদেরকে যদি আপনি পচা বাসি খাবার দেন এবং তাহলে পরে আপনি বলেন যে এর চাইতে অমানবিক কাজ আর কি হতে পারে। মন্ত্রী বলেছেন, আমরা বিশ্বাস করি যে মন্ত্রী খুব দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে, যে খাবারে যেন কোনোভাবে ভেজাল দিয়ে শিশুদেরকে আপনার দুরারোগ্যের দিকে ঠেলে দিতে না পারে। নিশ্চয়ই আমরা সেটাই চাই যে মানে একই সাথে আরেকটা জিনিস, আপনি যেটি করলেন এই শিশুদের প্রশ্নে আপনি এসেছেন, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই বলতেন, সেটি হচ্ছে যে আপনি দেখেন যে এই যে আজকে হামের কারণে আমাদের শিশুরা মানে করতেছে, আপনার যে এখন বিভিন্ন হাসপাতালগুলোতে মৃত্যু ঝুঁকিতে হামের যে রয়েছে। এবং এই দেখেন এই জায়গাটাতে আপনার কিন্তু 2025-এর ডিসেম্বরে আপনার কি করা হলো, 2025-এর ডিসেম্বরে সরকারের পক্ষ থেকে বলা হলো যে এখন আর আমাদের এখানে হামের কোনো ঝুঁকি নেই। আমরা চাই যে সরকার সেটির কঠোর পদক্ষেপ নেবে এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জনাব সাখাওয়াত হোসেন বাদশা। আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। প্রতিদিন সকাল 9টায় প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ হলো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।